সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় ডেপুটি স্পিকার, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবর্গ, আসসালামু আলাইকুম। সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2 এর উপর সংশোধনী উত্থাপন। এখন সংশোধনী উত্থাপন করবেন কুড়িগ্রাম 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, এই সময় কতক্ষণ দেয়া? আপনার সময় 1 মিনিট। জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6, বাইরে আছেন। জনাব মোহাম্মদ আনিসুর রহমান মাদারীপুর 3, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া 5 আব্দুল মান্নান সাহেবের প্রস্তাবনার সাথে একমত পোষণ করে আমি আমার নির্বাচনী এলাকা মাদারীপুর 3-এর ডাসার উপজেলায় একটি কৃষি কলেজ আমি দাবি জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা তথা ডাসার উপজেলা একটি কৃষি প্রধান অঞ্চল। আমাদের অত্র এলাকায় কোথাও 2 জেলার মধ্যে কৃষি কলেজ নেই। যদি কৃষি কলেজ স্থাপন হয়, আমাদের এলাকার ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনার সুযোগ পাবে, কৃষিক্ষেত্রে তারা একটি ভূমিকা রাখার সুযোগ পাবে। ধন্যবাদ মাননীয়। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ নেই। পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5, তিনি যে প্রস্তাব দিয়েছেন সেই সিদ্ধান্ত প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করে আমার পটুয়াখালী 112 বাউফলের জন্য একটি কৃষি কলেজের প্রস্তাবও আমি এর সাথে সংযুক্ত করতে চাই। কৃষি আমাদের বাংলাদেশের অন্যতম প্রাণকেন্দ্র এবং যার ভিত্তিতে আমাদের দেশের অর্থনীতি গড়ে ওঠে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি কৃষকদের সার এবং ডিলার সংকট, সারের মূল্যবৃদ্ধি, আমদানি নির্ভরতা, নতুন সময়ে বন্টন ব্যবস্থায় কিছু অনিয়ম, দলীয়করণের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়া, এই সমস্ত কিছুই একটা কলেজ নির্মাণের মধ্য দিয়ে কিছু কিছু বিষয়ে সমাধানের রাস্তায় পৌঁছা সম্ভব। আমি আশা করি আমার পটুয়াখালী বাউফলেও এরকম একটি কলেজ স্থাপন করে আমার এই যে আজকে সিদ্ধান্ত প্রস্তাব জনাব মান্নান সাহেব দিয়েছেন সেটি ধন্যবাদ মাননীয় সদস্য। দিনাজপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাদিক রিয়াজ, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান 247 ব্রাহ্মণবাড়িয়া 5-কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। সিদ্ধান্ত প্রস্তাবটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। আমিও মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত পোষণ করে সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের সঙ্গে দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থানে একটি শব্দাবলী সংযোজন করা হোক। দিনাজপুর জেলা কৃষি প্রধান এলাকা, দেশের মধ্যে সর্বাধিক ফসল
দিনাজপুর জেলায় উৎপাদিত হয়, যে কারণে কৃষি শিক্ষা ও গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ কৃষি কলেজ, যার মাধ্যমে এলাকার এবং দেশের কৃষি খাতে উন্নতির লক্ষ্যে শিক্ষা গ্রহণ করে এ কাজে ভূমিকা রাখতে পারবে। তাই মাননীয় মন্ত্রীর নিকট আমার দাবি, মূল প্রস্তাব সহ আমার সংসদ। ধন্যবাদ মাননীয় সদস্য। কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল, সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ব্রাহ্মণবাড়িয়া 5 জনাব আব্দুল মান্নানের প্রস্তাবের সাথে আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 5-এ বাজিতপুর একটি কৃষি কলেজ স্থাপনের লক্ষ্যে ওনার প্রস্তাবের সাথে এই শব্দটি সংযুক্ত করা হোক। বাজিতপুর একটি কৃষি নির্ভর এলাকা মাননীয় স্পিকার, ওখানে রাস্তাঘাট নাই, কৃষি যন্ত্রপাতি সম্বন্ধে আমাদের এলাকার কৃষকরা কিছুই জানেন না। উপরে আসমান, নিচে মাটি, কান্দে জোয়াল, হাতে কোদাল, এছাড়া তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। এখানে প্রচুর পরিমাণ শাক সবজি, ধান, পাট সবকিছু আবাদ হয়। যদি একটি কৃষি কলেজ হয়, আমাদের কৃষক সন্তানরা, ছেলেরা যদি কৃষিতে শিক্ষিত হয়, তাহলে আবাদ বাড়বে, দেশের উন্নতি হবে, খাদ্যের সংসমতা হবে। অতএব জরুরি ভিত্তিতে এই আব্দুল মান্নান সাহেবের ব্রাহ্মণবাড়িয়া 5 তার প্রস্তাবের সাথে আমি একতা প্রসার করে আমার এলাকায় একটি কৃষি কলেজ নির্মাণের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আমাদের প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উনি নেই হাউসে। আমি এই বিষয়টা সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2 আপাতত স্থগিত রাখছি। উনি আসলে পরে এখানে ফেরত আসবো। এর মধ্যে আমি সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 3-এ যেতে চাই। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12-কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম জেলার পটিয়া এক সময় একটি মহকুমা ছিল। ভৌগোলিক অবস্থানের কারণে পটিয়া উপজেলা অতীব গুরুত্বপূর্ণ অঞ্চল হলেও দীর্ঘ সময় অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত হয়ে আসছে, যার উৎকৃষ্ট উদাহরণ পটিয়া দায়রা জজ আদালতের জরাজীর্ণ চিত্রই বলে দেয়। যে দেশে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা জাতীয় বাজেট বরাদ্দ ও ব্যয় করা হয়, সেই দেশের একটি গুরুত্বপূর্ণ আদালতের জরাজীর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণার পরেও দীর্ঘ 40 বছর সেই পরিত্যক্ত ভবনে বিচার কার্যক্রম চলছে। এটা শুনতেও অনেকের কাছে অবান্তর মনে হবে। এজন্য আমি স্বচক্ষে মানুষের দুর্দশা দেখার জন্য মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি। 1882 সালে তৎকালীন ব্রিটিশ সরকার চট্টগ্রামের পটিয়ার আদালত ভবন নির্মাণ করেন। একই বছর এই ভবনের চৌকি আদালত চালু করা হয়। বর্তমানে এটি পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত হিসেবে পরিচিত। ব্রিটিশ আমলের নির্মিত এই ভবনটি দীর্ঘদিন ব্যবহারের পর 1985 সালে গণপূর্ত বিভাগ ভবনটি ব্যবহারের অনুপযোগী পরিত্যক্ত ঘোষণা করে। দুঃখজনক হলেও সত্য যে পরিত্যক্ত ঘোষণার প্রায় 40 বছর গত হয়েছে, হয়নি নতুন কোনো ভবন। যে ভবনটি 40 বছর পূর্বে পরিত্যক্ত ঘোষণা করা হয়, সেই পরিত্যক্ত ভবনেই চলছে আদালতের কার্যক্রম। পটিয়ার মোট 6টি আদালতের কার্যক্রম চলে। প্রথম, দ্বিতীয় অতিরিক্ত আদালত ও বোয়ালখালী, চন্দনাইশ, সানোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিচার প্রার্থীরা এই জরাজীর্ণ ভবনে আইনি সেবা নিতে আসেন। এখানে বিচারক ও কর্মকর্তা কর্মচারীদের জন্য নেই আবাসনের ব্যবস্থা। বর্তমানে উক্ত আদালতে 30,000-এর অধিক মামলা বিচারাধীন। মাননীয় স্পিকার, 145 বছরের পুরানো আদালত ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টি হলে পানি পড়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে যায়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বিদ্যমান। 1991 সালে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সরকার ক্ষমতায় থাকাকালীন তৎকালীন মাননীয় আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ সাহেব 6 কোটি টাকা বরাদ্দ প্রদান করেন পটিয়া পরিত্যক্ত আদালত ভবন নির্মাণের জন্য। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সেই সময় দক্ষিণ চট্টগ্রামের কোনো এক বড় নেতা তার এলাকায়
এই বরাদ্দটুকু কেটে নিয়ে যায়। মাননীয় স্পিকার, চট্টগ্রাম দক্ষিণ জেলার মানুষের জনদুর্ভোগ লাঘবে সুষ্ঠু বিচার কাজ সম্পাদন ও আইনের শাসন জোরদার কল্পে দ্রুত পটিয়া আদালত ভবন নির্মাণ সময় দাবি বলে মনে করি। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর প্রথম অধিবেশনে 42 বিধিতে প্রশ্ন আকারে এবং 71 বিধিতে 2 মিনিটের বক্তব্যের আলোচ্য বিষয়ের উপর জনগুরুত্ব বিবেচনা মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করেছি, কিন্তু অদ্যাবধি জনগণকে খুশির সংবাদ দিতে পারি নাই। জনদাবির প্রেক্ষিতে জরাজীর্ণ পটিয়া দায়রা জজ আদালতের নতুন ভবন নির্মাণ আমার নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রাধিকার বিষয়গুলির মধ্যে একটি। এই প্রতিশ্রুতি পালন আমার ইমানি দায়িত্ব। আমাকে যারা নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, আমাকে আবার পুনরায় সেই জনগণের কাছে ফিরে যেতে হবে। তাই আমাকে বলতে হবে দক্ষিণ চট্টগ্রাম পটিয়া মাটি ও মানুষের কথা। মা মাটি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে যেন আমাদের সরকার ফিরে আসতে পারে বারংবার, সেই মোতাবেক হোক আমাদের প্রতিটি কর্ম পরিকল্পনা। এমনত অবস্থায় আমার আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাব দীর্ঘদিনের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম জেলার পটিয়া আদালত ভবন দ্রুত নির্মাণ করা হোক মর্মে আমার আনিত সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে যে সকল মাননীয় সংসদ সদস্য সংশোধনী প্রদান করেছেন, সেই সকল সদস্যদের সংশোধনী সমূহ মহান জাতীয় সংসদ কর্তৃক আমার প্রস্তাবটি গ্রহণ করার জন্য আমি মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়ের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সংসদ সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই বক্তব্য রাখবেন মহিলা আসন নম্বর 32 নাদিয়া পাঠান পাপন। আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মূল প্রস্তাবের চট্টগ্রাম জেলার পটিয়া একটি শব্দগুলোর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে একটি শব্দগুলো সংযোজন করা হোক। মূল প্রস্তাবকের প্রস্তাব সমর্থন করে ব্রাহ্মণবাড়িয়া সদরেও একটি আধুনিক, নিরাপদ ও পূর্ণাঙ্গ আদালত ভবন নির্মাণের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, 1984 সালে 15ই ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন ট্রাইব্যুনালে আনুমানিক 70 থেকে 80 হাজার মামলা এখন বিচারাধীন রয়েছে। যেহেতু উক্ত মামলা আদালতটি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, যেহেতু এই বিচারিক কার্যক্রমের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেহেতু উক্ত আদালতটি সংস্কার এবং ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 289 চট্টগ্রাম 12 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ এনামুল হকের সিদ্ধান্ত প্রথার সঙ্গে আমি একমত পোষণ করে বলতে চাই, সারা দেশে জনজীর্ণ, ভগ্নদশাগ্রস্ত এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়া আদালত ভবনগুলো দ্রুত, আধুনিক ও মানসম্মত পুনর্নির্মাণ করা অত্যন্ত জরুরি। এতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষের জন্য নিরাপদ ও নির্বিঘ্নে পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। এ বিষয়ে আমি মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। শওকত অরা আক্তার, মহিলা আসন নম্বর 33। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এনামুল হক, যিনি প্রস্তাবটি এনেছেন। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বিচার বিভাগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে মানুষের ন্যায় বিচার প্রাপ্তিকে সহজলভ্য করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর বিচারালয়ের জন্য আদালত ভবন একটি গুরুত্বপূর্ণ বিষয়।
মেহেরপুর জেলার আদালত ভবনটি অনেক পুরানো এবং জরাজীর্ণ। বিদ্যমান জরাজীর্ণ আদালত ভবনটি সংস্কারের পাশাপাশি একটি নতুন আধুনিক ভবন নির্মাণ অতীব জরুরি। তাই আমার সংশোধনী সহ মাননীয় সদস্যের প্রস্তাবটি গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, সময় 1 মিনিট। ধন্যবাদ। সালাম আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মূল প্রস্তাব চট্টগ্রাম 12 আসনের মাননীয় সংসদ সদস্য এনামুল হককে ধন্যবাদ জানাই। উনি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছেন। একই সাথে ওনার প্রস্তাব সমর্থনের পাশাপাশি আমার ফুলবাড়ী উপজেলায় 80 দশকে নির্মিত একটি আদালত ভবন রয়েছে, যেটা জরাজীর্ণ এবং বৃষ্টি হলেই পানি ঝরে, এবং এখানের এক পাশে এখন সাব রেজিস্ট্রি অফিস কর্মরত রয়েছে। এই দলিল দস্তাবেজ এবং নথিপত্র প্রায়ই ভিজে যায়। এই জন্য আমি দাবি করছি এই ভবনটি সংস্কার করে অথবা পুনর্নির্মাণ করে নির্মাণ করার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য ফাহমিদা হক, মহিলা আসন নম্বর 18, সময় 1 মিনিট। ধন্যবাদ। চট্টগ্রাম 12 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক কর্তৃক আনিত ও আলোচ্য প্রস্তাবের উপর আমি একটি সংশোধনী আনছি। মাননীয় স্পিকার, দেশের বিভিন্ন স্থানে আদালত ভবনগুলো পুরনো, জরুরি ভিত্তিতে এসব জরাজীর্ণ ভবনের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। এ লক্ষ্যে প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমতো অবস্থায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম জেলার পটিয়া আদালত ভবন দ্রুত নির্মাণ করা হোক। শব্দাবলীর পর আমার এলাকা নরসিংদী জেলার বেলাবতে পূর্ণ আদালত ভবন শব্দাবলী সংযোজন করার প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য সানসিলা জেব্রিন, মহিলা আসন নম্বর 15, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মূল প্রস্তাবকের সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে একটি সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো, আমার নির্বাচনী এলাকা শেরপুর জেলার শেরপুর সদর উপজেলায় একটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন দ্রুত নির্মাণ করা হোক। শেরপুর জেলার 5টি উপজেলা থেকে প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী জনগণ আদালতে আসেন। প্রয়োজনের তুলনায় এজলাসের সংখ্যা অপ্রতুল হয় প্রতিদিন পর্যায়ক্রমে 3 থেকে 4টি শিফটে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হয়। বিচারপ্রার্থী জনগণ, বিশেষ করে নারী, শিশু, বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তিদের দীর্ঘ সময় আদালত প্রাঙ্গণে দাঁড়ানো পর্যন্ত জায়গা থাকে না। অতিরিক্ত ভিড় এবং আসামিদের চাপের কারণে একাধিকবার আসামি পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এতে আদালতের সার্বিক নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। গিয়োটিনের তৈরি অস্থায়ী কক্ষে পরিচালিত বিচারিক কার্যক্রমের অবসান ঘটিয়ে দ্রুত শেরপুর সদরে একটি পূর্ণাঙ্গ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হোক। এই দাবি জানিয়ে মাননীয় আইনমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি চট্টগ্রাম থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক সাহেবের সিদ্ধান্ত প্রস্তাবের সাথে একমত পোষণ করে আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরে আমাদের আদালত ভবন সংস্কারের জন্য মাননীয় আইন ও সংসদীয় মন্ত্রী মাননীয় মন্ত্রীর বরাবর আমার প্রস্তাব হচ্ছে যে এই আমাদের নবীনগর 150 বছর আগে এই আদালত ভবন প্রতিষ্ঠিত হয়েছে। ব্রিটিশ পিরিয়ডে এই আদালত ভবন প্রতিষ্ঠিত হয়েছে। 1884 সালে আমাদের এই নবীনগরে আদালত ভবন প্রতিষ্ঠিত হয়। এটা অত্যন্ত জরাজীর্ণ, যে কোনো সময় এই আদালত ভবন ভেঙে পড়ে যেতে পারে। বিচার প্রার্থীরা এবং যারা বিচারক তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে তারা কাজ করেন। আমি মাননীয় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রীর বরাবর তা দ্রুত সংস্কারের জন্য আমি ধন্যবাদ মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 12 জনাব এনামুল হকের সাথে একমত পোষণ করে আমি আমার নির্বাচনী এলাকার মাদারপুর সদরের কোর্ট ভবন জরাজীর্ণ অবস্থায় আছে এবং আসামিদের
যেই পরিমাণ উপস্থিতি থাকে কোর্ট ভবনের অবস্থা মানুষের দাঁড়ানোর মতো জায়গাও থাকে না। এমত অবস্থায় দ্রুত আমরা একটি নতুন ভবন আমার মাদারীপুর জেলার কোর্ট এলাকায় দাবি করছি, যাতে মানুষ তার বিচার কার্যক্রম এবং তার বিচার প্রাপ্তির ক্ষেত্রে। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2। ধন্যবাদ। সময় 1 মিনিট। জি ধন্যবাদ মাননীয় স্পিকার। নীলফামারী জেলা আদালতের ভবনগুলো অত্যন্ত পুরাতন, সিজিএম ভবন নাই, এজলাসের অপ্রতুলতা রয়েছে, একই এজলাসে একাধিক বিচারককে বসতে হয়। আদালতগুলোর সামনে মামলারত ব্যক্তিদের বসার স্থানের অনেক অভাব, এবং আইনজীবীগণের, আমি জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে তাদের প্রতিনিধি হিসেবেও বলতে চাই যে আইনজীবীগণের বসার জায়গা খুবই অপ্রতুল, অনেক জায়গা প্রয়োজন। এই অবস্থায় আমি চট্টগ্রাম 12 এর মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ এনামুল হকের প্রস্তাব এর সাথে সংযুক্ত করে নীলফামারী জেলা সংযুক্ত করে নীলফামারী জেলাতেও এই বিষয়গুলো সমাধানের লক্ষ্যে সংশোধন করার জন্য প্রস্তাব পেশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব লুৎফুর রহমান কাজল, কক্সবাজার 3। দুঃখিত, কাজল নেই, জনাব লুৎফুর রহমান। কাজল তো চোখেই থাকে, এখানেও আছে। আপনি আমার আবারও চুকে দিলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্য জনাব এনামুল হক চট্টগ্রাম 12 সিদ্ধান্তটাকে প্রস্তাবকে উত্থাপনের জন্য ধন্যবাদ জানাই। এটা একটা যুপোযোগী সিদ্ধান্ত প্রস্তাব। আপনি জানেন যে আমাদের কক্সবাজার জেলায় আইনজীবীদের বসার জায়গা নাই, আদালত ছোট, এখানে মাদক মামলা, মানব পাচার মামলা, অনেক ধরনের মামলা, অন্য যে কোনো জেলার থেকে মামলার সংখ্যা বেশি। তাই আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে যিনি প্রস্তাব দিয়েছেন একমত পোষণ করে সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের পরে কক্সবাজার জেলা শব্দাবলী সংযোজন করা হোক। বর্তমানে কক্সবাজার জেলার আদালত ভবন সংস্কার সম্প্রসারণ, নতুন ভবন নির্মাণ করা জরুরি। আইনজীবীদের ভবন সহ আমাদের বসার জায়গা সহ বিচার কার্যের সঙ্গে জড়িতদের অনেক সমস্যা হচ্ছে। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলির উপর মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিচারাঙ্গন, আইনাঙ্গন, আইন বিভাগ বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি জনপদের নাম অ্যাজ এ হোল। এটা আপনার অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে আপনি অনুধাবন করতে পারেন। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি বলছিলাম আমার দেশের আদালতগুলোতে যথেষ্ট এজলাস আমার নাই, এখানে বিচারকদের আবাসন সমস্যা আছে, চৌকি আদালতগুলোতে আমাদের ভবন নাই। দীর্ঘদিন ধরে আমরা ক্যাবিনেটেও কথা বলেছি এবং গত বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ হিসেবে আমাদেরকে 500 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছেন কিছু সমস্যা সমাধানের জন্য। আজকে একজন ধন্যবাদ প্রস্তাবক এবং তার সাথে সংশোধনী প্রস্তাবক 10 জন, 11 জন যে আমার সাথে আমার এই অনুধাবনের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উত্থাপন করেছেন, সেজন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদকে জানাতে চাই, চৌকি আদালত ভবন ও সংশ্লিষ্ট বিচারকগণের জন্য আবাসন নির্মাণ যে প্রস্তাব এসেছে, এই প্রস্তাবের আওতায় আমরা একটি প্রকল্প নিয়েছি। প্রকল্পের মধ্যে পটুয়া চৌকি আদালতের ভবন সহ সারা দেশে 39টি চৌকি আদালতের ভবন এবং সংশ্লিষ্ট বিচারকগণের জন্য আবাসন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনের লক্ষ্যে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে পিইসি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার পর্যবেক্ষণের আলোকে স্থাপত্য অধিদপ্তর কর্তৃক আদালত ভবনের নকশা সংশোধন করে
নতুন করে নকশা প্রণয়ন করা হয়েছে। তদানুযায়ী গণপূর্ত অধিদপ্তর প্রকল্প সংশ্লিষ্ট 39টি উপজেলা অফিস থেকে প্রাক্কলন আনয়ন করে প্রকল্পের ডিপিপি পুনর্গঠন করছে। ইতিমধ্যে পটিয়া সহ 26টি উপজেলা অফিস থেকে প্রাক্কলন আনা হয়েছে এবং অবশিষ্ট 13টি উপজেলা অফিসে প্রাক্কলন প্রস্তুতের কাজ চলমান রয়েছে। উক্ত 13টি উপজেলা অফিসের প্রাক্কলন প্রস্তুত সম্পন্ন করা হলে প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হবে। এই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রস্তাবককে অনুরোধ করব তার প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। সুযোগ একটু আমিও নিতে চাই, মাইকটা একটু লাগান। দুর্গাপুরে আমার কনস্টিটিউয়েন্সিতে একটা চৌকি আদালত আছে ব্রিটিশ আমলে, 39টার মধ্যে কি আছি আমরা? যদি না থাকি 40টা করেন, আমি এখন ওনার কাছে যাচ্ছি, বলেন। উত্তরটা দিতে পারি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দুর্গাপুরে যখন চৌকি আদালত হয়েছিল তখন মাননীয় স্পিকার যোগাযোগ ব্যবস্থা তো খারাপ ছিল না। এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, ওই চৌকি আদালতের প্রয়োজনীয়তা আছে কিনা সেটাও আমরা একটু পরীক্ষা করে দেখে দরকারে সংযোজন করবো মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। ভেরি ডিপ্লোম্যাটিক আনসার, নেভার দিলেস, থ্যাংক ইউ। আপনি দেখেন 40-এ আসতে পারেন কিনা প্লিজ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা কেউ পৃথিবীতে আজীবন বেঁচে থাকবো না, কিন্তু আমাদের কীর্তিগুলো আজীবন অনাগত প্রজন্মের কাছে বেঁচে থাকবে। আমি আশা করি মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়ের হাত ধরে আমার নির্বাচনী এলাকার জনগণের দীর্ঘ প্রতীক্ষিত জনদাবিটি পূরণ হবার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় আজীবন পটিয়া বাসীর হৃদয়ে স্থান করে নেবেন। এই প্রত্যাশা মাননীয় মন্ত্রী মহোদয়ের আশ্বাসের প্রেক্ষিতে আমার আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 উপবিধি 1 অনুসারে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 3। সংসদের অভিমত এই যে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম জেলার পটিয়া আদালত ভবন দ্রুত নির্মাণ করা হোক। শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সংসদে উপস্থিত আছেন। তাই আমি সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2 এর অবশিষ্ট কার্যক্রমে ফেরত যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলির উপর মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার মহোদয়, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরিতে চেম্বারে উপস্থিত হবার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মহোদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের যে সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেছেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। কৃষি আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ ও কর্মমুখী মানব সম্পদ তৈরির বিবেচনায় প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, নবীনগর একটি বৃহৎ ও কৃষি নির্ভর উপজেলা। উপজেলার আয়তন
53.66 বর্গ কিলোমিটার। এখানে 21টি ইউনিয়ন, একটি পৌরসভা, 217টি গ্রাম ও 261টি মৌজা রয়েছে। উপজেলার মোট ফসলি জমির পরিমাণ প্রায় 27,000 হেক্টর। এর মধ্যে 7,670 হেক্টরের ফসলি এক ফসলি, 15,470 হেক্টর দুই ফসলি এবং 3,860 হেক্টর তিন ফসলি। অর্থাৎ মোট ফসলি জমির প্রায় 71.6% দুই বা তিন ফসলি। উপজেলার বার্ষিক খাদ্য চাহিদা প্রায় 78,444 মেট্রিক টন। বিপরীতে খাদ্য উৎপাদন প্রায় 80,516 মেট্রিক টন। অর্থাৎ স্থানীয় চাহিদার তুলনায় প্রায় 2,072 মেট্রিক টন বেশি খাদ্য উৎপাদিত হয়। পাশাপাশি উপজেলায় প্রায় 3,079টি পুকুর রয়েছে এবং বার্ষিক প্রায় 8,000 মেট্রিক টন মৎস্য উৎপাদিত হয়, যেখানে স্থানীয় চাহিদা প্রায় 6,300 মেট্রিক টন। এছাড়া 22টি গবাদি পশুর খামার ও 96টি ব্রয়লার মুরগির খামার রয়েছে। এসব উপাত্ত নবীনগরের কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ ভিত্তিক অর্থনীতির উল্লেখযোগ্য ভিত্তি নির্দেশ করে। মাননীয় স্পিকার, শিক্ষার ক্ষেত্রেও নবীনগরে একটি বিস্তৃত প্রাতিষ্ঠানিক ভিত্তি রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী উপজেলায় 39টি সহশিক্ষা উচ্চ বিদ্যালয়, 5টি বালিকা উচ্চ বিদ্যালয়, 4টি জুনিয়র উচ্চ বিদ্যালয়, 9টি সহশিক্ষা কলেজ এবং একটি মহিলা কলেজ রয়েছে। শিক্ষার হার 68.62%। এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পরিচালিত হচ্ছে। ফলে নবীনগরে নতুন কৃষি কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা নিরূপণের ক্ষেত্রে স্থানীয় শিক্ষার্থীর চাহিদা, পাশাপাশি নিকটবর্তী এলাকার বিদ্যমান কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান ও সক্ষমতা বিবেচনা নেওয়া প্রয়োজন। মাননীয় স্পিকার, বর্তমান কৃষি শুধু প্রচলিত ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষি যান্ত্রিকীকরণ, উন্নত বীজ, সেচ প্রযুক্তি, মৃত্তিকা ব্যবস্থাপনা, মৎস্য ও প্রাণী সম্পদ, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে। নবীনগর 27,000 হেক্টর ফসলি জমি, বছরে 80,000 মেট্রিক টনের বেশি খাদ্য উৎপাদন এবং উল্লেখযোগ্য মৎস্য ও প্রাণী সম্পদ কার্যক্রমের প্রেক্ষাপটে কৃষি শিক্ষার সম্ভাব্য চাহিদাও রয়েছে। তবে নতুন কৃষি কলেজ স্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থী চাহিদা, বিদ্যমান প্রতিষ্ঠানের সক্ষমতা, প্রয়োজনীয় জমি ও ব্যবহারিক প্রশিক্ষণের সুবিধা, শিক্ষক ও কারিগরি জনবল, অবকাঠামো, আর্থিক সংশ্লেষ এবং দীর্ঘমেয়াদী টেকসইতা পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। মাননীয় স্পিকার, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান হলো নবীনগর উপজেলায় কৃষি কলেজ স্থাপনের জন্য বিধিবিধান সম্মত প্রস্তাবনা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত, স্থানীয় চাহিদা, বিদ্যমান শিক্ষা সুবিধা ও সার্বিক সম্ভাব্য পরীক্ষা নিরীক্ষা পূর্বক কৃষি কলেজ স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। অতএব মাননীয় সংসদ সদস্য মহোদয়ের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। যথাযথ প্রস্তাব প্রাপ্তি এবং প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অতএব সরকারের এ অবস্থান বিবেচনায় নিয়ে মাননীয় সংসদ সদস্যকে তার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। একটি যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আজকে আমাদের এই বর্তমান যে গণতান্ত্রিক সরকার, মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, গণতান্ত্রিক সরকার, সেই সরকারের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে উদ্যোগ, সেই উদ্যোগকে সফল করতে হলে আমাদের সকল স্তরে শিক্ষা ছড়িয়ে দিতে হবে। একটি বৃহৎ জনগোষ্ঠীকে পিছনে রেখে, বাদ রেখে এই শিক্ষা দিয়ে আমাদের যে দেশের উন্নয়ন হবে না। কাজেই
আমার বক্তব্য হচ্ছে যে এই কৃষিকে যেভাবে সরকার গুরুত্ব দিয়েছেন এবং কৃষিতে যে বাজেট দিয়েছেন, বিশেষ করে শিক্ষা হাতে সবচেয়ে বেশি বাজেট দিয়েছেন। আমি সেজন্যে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমার নিবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আমাদের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর একটি বৃহৎ উপজেলা এবং আমার যে জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং পার্শ্ববর্তী আমাদের যে জেলা কুমিল্লা বিভাগে কোথাও কৃষি কলেজ নেই। কাজেই আমার যে নির্বাচনী এলাকা, এখানে অনেক সস্তা জমি পাওয়া যায় এবং আমার এলাকায় অনেক স্কুল কলেজ আছে, ছাত্রছাত্রী অনেক আছে। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ বেকার, আমাদের বেকার ঘুরছে। কাজেই যদি একটা কৃষি কলেজ এখানে প্রতিষ্ঠা করা হয়, তাহলে কৃষি খাতে আজকে শুধু কৃষি কাজ করার জন্য কৃষি শিক্ষা দেওয়া হয় নাই। আজকে কৃষিকে আধুনিকায়ন করার যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বর্তমান সরকার, সে লক্ষ্যে আমি মনে করি যে আমার এলাকায় একটি কৃষি কলেজ স্থাপন করা অত্যন্ত যৌক্তিক। আমি সেই যৌক্তিক দাবি রাখি এবং আমার মাননীয় মন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আমি আমার এই সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করতে চাই। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছে ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 উপবিধি 1 অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2। সংসদের অভিমত এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 4 এবং সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 5 এর উপর কার্যক্রম আজকের মতো স্থগিত করা হলো। পরবর্তী বেসরকারি দিবসে এই দুইটি বিষয় নিষ্পত্তি করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন কমিটি গঠন, পুনর্গঠন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি প্রথমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি এখন আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করছি। ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছিল কিছু সংশোধনের জন্য। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটির গঠন এবং কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। মাননীয় স্পিকার, জনাব মোহাম্মদ নওশাদ জমির 1 পঞ্চগড় 1 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় যদি সংসদ সদস্য। জনাব এম মাহবুবউদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য। জনাব ইমরান আহমেদ চৌধুরী 234 সিলেট 6 সদস্য। শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8 সদস্য। জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1 সদস্য। জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট 1 সদস্য। জনাব মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1 সদস্য। জনাব আখতার হুসাইন
22 রংপুর 4 সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, 13 নীলফামারী 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি একই সাথে পুনর্গঠিত হলো। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম, আপনি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমাদের একজন সদস্য, তার পরিবর্তে আমাদের বিরোধী দলীয় নেতৃবৃন্দ, বিরোধী দলীয় নেতা, তিনি আরেকজনের নাম প্রস্তাব করছেন। সেই মর্মে আবার পুনর্গঠন করা হয়েছে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, 254 কুমিল্লা 6 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যদি সংসদ সদস্য হন 3 সদস্য। জনাব ইশাক হোসেন, 179 ঢাকা 6 সদস্য। জনাব মোহাম্মদ ফজলুর রহমান, 165 কিশোরগঞ্জ 4 সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, 263 চাঁদপুর 4 সদস্য। জিবা আমিন খান, 312 মহিলা আসন 12 সদস্য। জনাব আমির এজাজ খান, 99 খুলনা 1 সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল ওয়ারেস, 33 গাইবান্ধা 5 সদস্য। জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, 19 রংপুর 1 সদস্য। জনাব রোকেয়া বেগম, 345 মহিলা আসন 45 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং একই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। বিশেষ কমিটি, মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন বিশেষ কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন বিশেষ কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুসারে কমিটি গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে 13 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হোক। জনাব জয়নুল আবেদিন, 121 বরিশাল 3 সভাপতি।
মির্জা আব্বাসউদ্দিন আহমেদ 181 ঢাকা 8 সদস্য, জনাব সালাউদ্দিন আহমেদ 294 কক্সবাজার 1 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 সদস্য, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনেদা 1 সদস্য, ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক 164 কিশোরগঞ্জ 3 সদস্য, জনাব এ এম মাহবুবউদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি 35 জয়পুরহাট 2 সদস্য, জনাব মোহাম্মদ নওশাদ জামির 1 পঞ্চগড় 1 সদস্য, ফারজানা শারমিন 58 নাটোর 1 সদস্য, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান 52 রাজশাহী 1 সদস্য, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম 65 সিরাজগঞ্জ 4 সদস্য, জনাব মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ পুনর্গঠনের প্রস্তাবের জন্য। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে মহান সংসদে গৃহীত হলো এবং একই সাথে বিশেষ কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ, কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব জহিরুদ্দিন স্বপন 119 বরিশাল 1 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় যদি সংসদ সদস্য হন। সদস্য জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি 248 ব্রাহ্মণবাড়িয়া 6 সদস্য, কাজী রফিকুল ইসলাম 36 বগুড়া 1 সদস্য, জনাব মঈনুল ইসলাম খান 169 মানিকগঞ্জ 2 সদস্য, জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম 272 নোয়াখালী 5 সদস্য, জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম 236 মৌলভীবাজার 2 সদস্য, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন 306 মহিলা আসন 6 সদস্য, জনাব মোহাম্মদ সাইফুল আলম 185 12 সদস্য, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম 143 শেরপুর 1 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 234 বিধি অনুসারে 233 বিধিতে বর্ণিত কমিটির কাজ, কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক।
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 259, কুমিল্লা 11 সভাপতি, জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান 175 ঢাকা 2 সদস্য, জনাব ABM আশরাফুদ্দিন নিজান 277 লক্ষ্মীপুর 4 সদস্য, জনাব AKM ফজলুল হক মিলন 198 গাজীপুর 5 সদস্য, জনাব মোহাম্মদ হাফিজ ইব্রাহিম 116 ভোলা 2 সদস্য, জনাব AM মাহবুবউদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য, জনাব মোহাম্মদ জালালউদ্দিন 261 জনাব স্পিকার, মাননীয় স্পিকার একটু ভুল হয়েছে সম্ভবত, জনাব মোহাম্মদ হাফিজউদ্দিন 116 ভোলা 2 সদস্য, জনাব AM মাহবুবউদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য, জনাব মোহাম্মদ জালালউদ্দিন 261 চাঁদপুর 2 সদস্য, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান 152 ময়মনসিংহ 7 সদস্য, জনাব SK আজিজুল বাড়ি 102 খুলনা 4 সদস্য, জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1 সদস্য, জনাব মোহাম্মদ ফজলে হুদা 48 নওগাঁ 3 সদস্য, জনাব মোহাম্মদ জাকির হোসাইন 150 ময়মনসিংহ 5 সদস্য, জনাব মোহাম্মদ নাহির ইসলাম 184 ঢাকা 11 সদস্য, জনাব সৈয়দ জয়নুল আবেদিন 177 ঢাকা 4 সদস্য, জনাব মোহাম্মদ রুহুল আমিন 80 চুয়াডাঙ্গা 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মাননীয় বিরোধী দলীয় নেতার মাইকটা একটু দিবেন প্লিজ। এখানে হাফিজউদ্দিন বলেছেন, তো উনি আমার মনে হয় হাফিজ ইব্রাহিম বলতে গিয়ে হাফিজউদ্দিন বললেন কিনা। থ্যাংক ইউ। মাননীয় চিফ হুইপের মাইকটা প্লিজ। এখানে ভুল হতে পারে, তো 5 নম্বরে আছে জনাব মোহাম্মদ হাফিজ ইব্রাহিম 116 ভোলা 2 সদস্য। এছাড়া বাকি সকলের নাম সব ঠিকই আছে। হাফিজ ইব্রাহিম আমি আগে একবার বলেছিলাম, ভুল সংশোধন করতে গিয়ে ভুল করেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আর সেই ভুলটাই আমাদের মাননীয় বিরোধী দলের নেতা ধরিয়ে দিয়েছেন, তার মানে উনি প্রতি মুহূর্তে শুনেন মনোযোগ সহকারে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। আমি এখন কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদে অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 219 বিধি অনুসারে 220 ও 221 বিধিতে বর্ণিত কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণকে মনোনীত করছি এবং তাদের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করছি। প্রথমেই জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম 117 ভোলা 3 সভাপতি, জনাব তারেক রহমান 190 ঢাকা 17 সদস্য, জনাব মোহাম্মদ শফিকুর রহমান 188 ঢাকা 15 সদস্য, ডক্টর খন্দকার মুশাররফ হোসেন 249 কুমিল্লা 1 সদস্য, জনাব গয়েশ্বর চন্দ্র রায় 176 ঢাকা 3 সদস্য, ডক্টর আব্দুল মঈন খান 200 নরসিংদী 2 সদস্য, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 288 চট্টগ্রাম 11 সদস্য, জনাব সালাউদ্দিন আহমদ 294 কক্সবাজার 1 সদস্য, ব্যারিস্টার কায়সার কামাল 157 নেত্রকোনা 1 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 সদস্য, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ 1 সদস্য, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 259 কুমিল্লা 11 সদস্য, জনাব ATM আজহারুল ইসলাম
20 রংপুর 2 সদস্য জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। 184 ঢাকা 11 সদস্য জনাব মোহাম্মদ নওশাদ জমির। 1 পঞ্চগড় 1 সদস্য। সেই সাথে কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠিত হলো। ধন্যবাদ সবাইকে। মাননীয় সদস্যবর্গ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। জি, মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আইন প্রণয়নের জন্য এখানে 3টি বিল আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আজকে এই সংসদ এমন একটি সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই সময় সঙ্গত কারণেই দেশে নানাবিধ সমস্যা বিরাজমান। অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এই সংকট এবং সমস্যা তীব্র আকার ধারণ করায় মানুষের যখন দুর্ভোগ আমরা লক্ষ্য করছিলাম, তখন তৎকালীন মহামান্য রাষ্ট্রপতির সাথে আমি সরাসরি কথা বলেছিলাম এবং স্পিকারের দায়িত্বে আপনি ছিলেন, আপনার সাথেও আমি কথা বলেছিলাম। মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলে ওনার বরাবরে একটা অনুরোধ জ্ঞাপন করে একটা চিঠিও দিয়েছিলাম। সেই চিঠির কপি আপনাকেও দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকেও দেওয়া হয়েছে। বলেছিলাম যে এই সংসদটা আমাদের জাতীয় সকল কর্মকাণ্ডের মূল হওয়ার যে দাবি রাখে, এই ধরনের একটা স্পর্শকাতর সময়ে সংসদের একটা বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য। আমি জানি বিধি অনুযায়ী এই অনুরোধ জানানোর কথা মাননীয় প্রধানমন্ত্রীর, তারপরেও আমরা দায়মুক্ত নই, দায়বোধের জায়গা থেকেই এই চিঠিটা ইস্যু করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত এর কোনো উত্তর পেলাম না। এটার কি হলো? দাবি ছিল সমাজে বিদ্যমান যে সংকট সমস্যা, বিশেষ করে বিদ্যুৎ খাতে যে অব্যবস্থাপনা, একদিকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, লোডশেডিং এর জ্বালা, অন্যদিকে বুথড়ে বিল, এর কোনো সদুত্তর নাই। গ্যাসেরও তীব্র সংকট দেখা দিল, আবার গ্যাসের অপ্রতুলতার কারণে মানুষ আবার তেলের দিকে ধাবিত হলো। এই সব নিয়ে একটা জটিল পরিস্থিতি, আর এই সমস্ত পরিস্থিতির কারণেই দ্রব্যমূল্য হু হু করে বেড়ে যাচ্ছে এবং বেড়ে গেল। দুর্ভোগের এই বিষয়গুলা নিয়ে, হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি একটা বিবৃতি দিয়েছেন, তিনি কিছু ডাটা তুলে ধরেছেন। আবার আমাদের বিরোধী দলের পক্ষ থেকে ওই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে কিছু কথা বলা হয়েছে, তারাও কিছু তথ্যভিত্তিক বক্তব্য রেখেছেন। জ্বালানি সংকটের কারণে এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন না থাকার কারণে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। কেউ 700 বলছে, কেউ 900 বলছে, কেউ 95টা বলতেছে, হোয়াট এভার মেবি। কিন্তু বোঝা যাচ্ছে যে বিপুল সংখ্যক কারখানার উপরে এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। কারখানা বন্ধ হওয়ার মানে শুধু মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হওয়া না, লক্ষ লক্ষ শ্রমিক যারা এখানে শ্রম বিনিয়োগ করে থাকেন তারাও ক্ষতিগ্রস্ত হওয়া। এর পাশাপাশি আমরা যারা দেশের সাধারণ জনগণ কারখানার এই প্রোডাক্টসগুলো আমরা যারা ব্যবহার করি তারাও ক্ষতিগ্রস্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিবৃতি দিয়েছেন, তিনি একটা তথ্য দিয়েছেন, কিন্তু আমরা যখন সমাজে যাই তখন তার বাস্তবতা খুঁজে পাই না। এর আগে এখানে বিদ্যুৎ জ্বালানি সম্পর্কেও বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয়েছে যার সাথে কোনো মিল ছিল না। স্বয়ং স্পিকারের আসন থেকেও বলা হয়েছিল তখন যে আমার এলাকায় তো বিদ্যুৎ পাই না। এটার সাথে আসলে আমরা কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। সেই কঠিন সময়ে যখন জ্বালানি নিয়ে ভয়াবহ সমস্যা দেখা দেয় তেল নিয়ে, তখন এই সংসদে একটুখানি আলোচনার ফলে একটা সমাধান বের হয়ে এসেছিল এবং সমাজ
আতঙ্ক থেকে রক্ষা পেয়েছিল। আমরা এরকমই একটা সদিচ্ছা নিয়ে এই সংসদ অধিবেশনটা আহ্বান করার অনুরোধ জানিয়েছিলাম এবং আলোচনাকালে এটাও বলেছিলাম যে এটার জন্য কয়েকদিনের প্রয়োজন নাই, কয়েকটা ঘন্টার জন্য ডাকলেই হবে, কিন্তু দেখা হলো না। আজকে আমাদের সামনে এখন 3টা বিল এসেছে, সেগুলো আজকে অবশ্য আলোচনা হবে না, উত্থাপনের জন্য এসেছে, কিন্তু এর মধ্য দিয়ে তার প্রক্রিয়াটা শুরু হবে। মাননীয় স্পিকার, আমাদের এই সংসদটা আমরা সবাই বলে আসছি যে এটা গতানুগতিক কোনো সংসদ না, এটা ভিন্ন ধর্মী একটা সংসদ এবং 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটা সংসদ। আশা ছিল যে সংসদের সূচনা থেকেই আমরা একটা ফ্রেশ স্টার্ট করতে পারবো দেশের জন্য, জাতির জন্য নতুন একটা সূচনা হবে, পরিবর্তনের একটা সূচনা হবে। সেই লক্ষ্যেই আমাদের সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সংসদ নির্বাচন অনুযায়ী, এর ফলাফল অনুযায়ী সংসদ আহ্বান করা হয়েছে, কিন্তু গণভোটের জন্য সংস্কার পরিষদের সেই সভাটার আহ্বান করা হলো না। এটা যখন উপেক্ষিত হলো, আমরা নোটিশ দিলাম, আলোচনা হলো 3 ঘন্টা, তারপরে বিষয়টা টকড আউট হয়ে গেল। টকড আউট মানে নো রেজাল্ট। আমরা এখানে আসলে নিজের জন্য এই বিষয়টা উত্থাপন করিনি, জাতির জন্য ছিল, যেখানে প্রায় 70 ভাগ মানুষ হা বুটে রায় দিয়েছিল এবং আমরা উভয় পক্ষ, এখন যারা সরকারি দলে আছি, বিরোধী দলে আছি, আমরা সবাই ছিলাম তখন গণভোটের পক্ষে এবং হায়ের পক্ষে। আমরা কম হোক বেশি হোক আমরা সবাই ক্যাম্পেইন করেছি, কিন্তু এইটা যখন বাস্তবায়িত হলো না, জনগণের মধ্যে একটা আতঙ্ক, একটা অনিশ্চয়তা, একটা সন্দেহ দেখা দিল। আমরা বারবার এই বিষয়টা বলে আসছি, তার কোনো প্রতিকার পেলাম না। এখানে বরঞ্চ তার বিকল্প হিসাবে বলা হলো যে সংস্কারের বিষয়টা বা সংস্কার পরিষদ গঠনের বিষয়টা যেহেতু সংবিধানে নেই, এই জন্য এটা বেআইনি, আপনারা যে শপথ নিয়েছেন এটা অবৈধ শপথ। উল্টা আমাদের উপরে আরেকটা বোঝা চাপিয়ে দেওয়া হলো, অথচ এটা জনগণের দেওয়া রায়, উভয়ে মেনেছিলাম, সেই ভিত্তিতেই এই নির্বাচন হয়েছিল এবং যে অর্ডারের মাধ্যমে নির্বাচন হয়েছে একই অর্ডারে লেখা ছিল যে 30 দিনের ভিতরে সংসদ অধিবেশন রাখতে হবে এবং একইভাবে সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে। উল্টা দায় এসে গেল আমাদের উপরে, আমরা ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে থাকার পরেও। মাননীয় স্পিকার, আমরা তো এখানে জনগণের জন্য কথা বলেছি, এটা কোনো দলীয় সুবিধা নেওয়ার জন্য আমরা বলি নাই। বিরোধী দল এখান থেকে লাভবান হবে এমনও কোনো সম্ভাবনা নেই। 18 কোটি মানুষের রাইটের পক্ষে ছিল আমাদের এই কথাগুলা, যে কারণে ফেসিবাগ যুগে যুগে জেকে বসেছিল এই জাতির গাড়ে। আমরা চেয়েছিলাম ওই জায়গাগুলো পরিষ্কার হোক, কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করলাম গণভোটের রায় তো মানা হলোই না। 133টা অর্ডিন্যান্স যেটা ছিল, এখান থেকে 20টাকে ল্যাপসেস করে দেওয়া হলো, যেগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, গুম কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন কমিশন, এই বেসিক জায়গাগুলো যেগুলা ঠিক না হলে ফেসিবাদ থেকে এই দেশ এবং সমাজ মুক্তি পাবে না, সেগুলাই ল্যাপস করে দেওয়া হলো। এখন আমরা দেখছি যে সেইগুলা আস্তে আস্তে বিভিন্ন কায়দায় আপনারা এখানে, মানে আপনারা বলতে সরকারি দল এখানে নিয়ে আসছেন। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, আজকের দিনটা হলো বৃহস্পতিবার। আমাদের কনসেনসাস অনুযায়ী এই দিনটা হচ্ছে বেসরকারি দিবস। বেসরকারি দিবসে সরকারি বিল আসে কিনা এটা আমি জানি না, আমাকে জানালে আমি খুশি হব। আজকের দিনটা হলো বেসরকারি সদস্যদের জন্য। হ্যাঁ, বেসরকারি সদস্য বিরোধী দলেরও হতে পারেন, সরকারি দলের হতে পারেন, মন্ত্রীদের বাইরে যারা আছেন তারা সকলেই আমরা বেসরকারি সদস্য। আমরা সেই বিল আনতে পারি এবং পেন্ডিং অনেকগুলা বেসরকারি বিল আছে, সেই বিলগুলো আজকে না এনে আমি মনে করি যে এখানে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এবং আজকে এখানে যেভাবে সরকারি বিল উত্থাপন করা হচ্ছে এটা বোধহয় কোনো ভালো নজির হবে না। হ্যাঁ, স্পিকারের জুরিসডিকশনের জায়গা থেকে যদি কিছু করার থাকে সেটা আমরা জেনে নেব, কিন্তু আমরা এটাই জানতাম যে বেসরকারি দিবসটা বেসরকারি সদস্যদের জন্য। এই সব কিছুতে আমরা দেখতে পাচ্ছি যে সংসদকে ঠেলে একতরফাভাবে এক পেশে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা নীতিগতভাবে এই ধরনের বিলে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি না। আমরা আশঙ্কা করছি যে এর মাধ্যমে সংস্কারের যে মূল দাবি সেইটাকেই চাপা দেওয়া হবে, তা আমরা সেই চাপা দেওয়ার পক্ষে নাই। আমরা সংস্কারের মূল দাবির পক্ষে জোরালো এবং স্পষ্ট অবস্থান আমাদের। আমরা এখান থেকে সরিনি। আমাদেরকে অফিসিয়ালি নন অফিসিয়ালি এই পার্লামেন্টের ভিতরে এবং বাইরে
অনেকবারই অনুরোধ করা হয়েছে যে সংবিধান সংশোধনের কমিটিতে আসেন। একটা কমিটি এখানে পাশ হয়েছে, আমাদের প্রতিবাদ ছিল, আমরা অংশগ্রহণ করি নাই, সব ঠিক আছে। ওইটা পাশ হয়েছিল সংবিধান সংশোধন কমিটি নামে। পরে আমরা যখন বললাম যে সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি হওয়ার কোনো বিধান নেই, আমরা পরে শুনলাম যে এটার আগে একটা বিশেষ শব্দ বসানো হয়েছে। সেই বিশেষটা এখানে পাশ করা হয়েছে কিনা আমি জানি না। একটা কমিটি যদি আসলে এই হাউস থেকে পাশ করানো হয় তাহলে তার প্রত্যেকটি অক্ষরও এখান থেকে পাশ করাতে হবে, সেটা তো হয় না। ওইটার পক্ষে আমরা ছিলাম না, এটা বড় কথা না। আমি বলছি যে এখানে প্রসিডিওরটাও মেনটেন করা হয়নি। মাননীয় স্পিকার, এই সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে এখন যে বিষয়টা আপনি উত্থাপনের দিকে যাচ্ছেন, আমরা যেহেতু এই আলোচনায় বৃহৎ স্বার্থে আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই, এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি। আমরা আবার যখন উপযুক্ত তখন ইনশাআল্লাহ আমরা আসব, অংশগ্রহণ করব, জনগণের পক্ষে কথা বলবো। 4টা নোটিশ আমরা জমা দিয়েছি। আমরা আশা করব সেই নোটিশগুলা জনস্বার্থে, জনদুর্ভোগ নিরসনের স্বার্থে সেই নোটিশগুলা আলোর মুখ দেখবে। এই সংসদে আলোচনার সুযোগ আমরা পাবো। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে, বাট সংসদের ভিতরে সবকিছু আলোচনা করা দরকার, না হলে জাতি কি পাবে? আমি অনুরোধ করব আপনারা বসেন, আলোচনায় অংশগ্রহণ করেন। পক্ষ বিপক্ষ বিতর্ক থাকবে, বিতর্কের মধ্যে দিয়েই তো জাতি পরিচালিত হবে আপনাদের নেতৃত্বে। কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছু বলবেন? এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মাইকটা দেন প্লিজ। মাননীয় স্পিকার, আমরা ধৈর্য সহকারে এতক্ষণ মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনেছি। অবশ্যই এটা কোন বিধিতে বলছেন আপনি বলতে পারবেন। বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন সেই জন্য আপনি ফোর্স দিয়েছেন, বিধি টিধি আর জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। বিরোধী দলীয় নেতার প্রেরোগেটিভ। ধন্যবাদ। সেটা আমি জানি মাননীয় স্পিকার। আবার জিজ্ঞেস করছেন যে না, এখন আন্ডার দি সান এনিথিং উনি বলে গেলেন আর কি সবকিছু বিষয়ে। তা আমাদের এখন একটা অধিকার দাঁড়ায় এগুলোর একটু জবাব দেওয়ার, তা না হলে রেকর্ডে থাকবে না। উদ্দেশ্য ছিল প্রধানত এই আইন প্রণয়ন কর্মকাণ্ডে সহযোগিতা না করা। এই আইনগুলো পার্লামেন্টে আসুক এই দাবি প্রথম সেশন থেকে তাদেরই ছিল। আমরা সময় নিয়েছিলাম, মানবাধিকার কমিশন আইনটা ইন্টারিম গভর্নমেন্টের সময় খুব তাড়াহুড়ো করে একটু ভুল ত্রুটি রেখে এই আইনটা কমিশন করেছেন মানবাধিকার কমিশন। এবং আমরা কথা দিয়েছিলাম যে সবার সাথে আলোচনা করে দেশি বিদেশি সব স্টেক হোল্ডার, ডিপ্লোম্যাটিক মিশন, রাইটস বডিজ এবং ইউএনডিপি সহ সমাজের আমাদের যে হিউম্যান রাইটস বডিজ যেগুলো আছে আমার অর্গানাইজেশন, সবার সাথে কথা বলে সেমিনার সিম্পোজিয়াম করে তারপরে আমরা একটা সুন্দর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ম্যাচিং উইথ আওয়ার কালচার একটা আইন নিয়ে আসবো। সেটা আইনমন্ত্রী যথেষ্ট পরিশ্রম করে কয়েক মাস আমরা সবাই আলাপ আলোচনা করে একটা মানবাধিকার কমিশন আইন আজকে বিল আকারে নিয়ে এসছে। কিন্তু এই বিলের কপি যথেষ্ট আগে সবাইকে সরবরাহ করা হয়েছে। তারপরেও আজকে বিলটা শুধু উত্থাপিত হওয়ার কথা এবং কমিটিতে প্রেরণের কথা। এরপরে সময় পাওয়া যেত 2-4 দিন, তারপরে সেটা বিবেচনাতে আসতো। একই বিষয় গুম প্রতিকার এবং প্রতিরোধ, এই আইনটাও আমরা একইভাবে সবার সাথে আলাপ আলোচনা করে একটা সমৃদ্ধ শক্তিশালী আইন নিয়ে এসেছি আজকে বিল আকারে। সেটাও উত্থাপিত হওয়ার কথা, পরে কমিটিতে যাবে, আলাপ আলোচনা হবে। এইটা উসিলা হতে পারত যে এই কারণে আমরা এই বিলের উত্থাপনের বিরুদ্ধে আমরা ওয়াক আউট করলাম, যথেষ্ট সময় দেওয়া হয়নি। কিন্তু যে সমস্ত বিষয় এখানে বলা হলো
মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কি কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ আহ্বান করার জন্য? নাই। তিনি আপনার সাথে কথা বলেছেন, ইনফর্মালি বলতে পারেন, আপনি স্পিকারের দায়িত্বে ছিলেন। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, তিনি বললেন, চিঠি দিয়েছেন, বললেন জবাব পেলেন না। যেই চিঠির দেয়ার এখতিয়ারে নাই সেই চিঠির জবাব কিভাবে দেয়া হবে? দ্বিতীয় হলো, যে আলোচনাটা তারা এক সপ্তাহ আগে করতে চাইলেন সেটা এক সপ্তাহ পরে করলে এমন কিছু অসুবিধা হতো না, সেটা আজকে সংসদ শুরু হয়েছে। রাষ্ট্রের অনেক নির্বাহী বিভাগের অনেক কাজ থাকে। ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শপথ গ্রহণ হয়েছে। অনেক রাষ্ট্রীয় ফাংশনস এগুলো করতে হয়েছে। তার ভিতরে তো সংসদ অধিবেশন ডাকার কোনো প্রস্তুতিই ছিল না। তারপরও রিজনেবলি এগিয়ে নিয়ে এসে আজকে এই সংসদ আহ্বান করা হয়েছে। এটা একটা বাহানা হয়। আমি থাকলে এটাও অসংসদীয় বলতো। হয়তো আমি কোন শব্দ আজকে অসংসদীয় বলেছি আমি নিজেই বুঝতে পারছি না, কারণ আমার ভাষা জ্ঞান যতই খারাপ হোক আমি খুব সচেতন থাকি যাতে কোনো আনপার্লামেন্টারিয়ান ওয়ার্ড এখানে ইউজ না করতে হয়। তারা যখন মানে ওপেন এন্ডেড কথা বলে, এই যে দেশে চুরি ছিনতাই হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? স্পেসিফিক করে বলতে বলেছিলাম, তাহলে আমি উত্তর দেব। বলেছে কোনো একজন বিরোধী দলীয় সংসদ সদস্যের উপর আক্রমণ হয়েছে, মামলা হয়েছে, উল্টা তার লোকজনকে গ্রেফতার করা হয়েছে। কোন সংসদ সদস্য, কোথায় আক্রমণ হয়েছে, কোথায় গ্রেফতার হয়েছে বললে আমি জবাব দিতে পারতাম। ওপেন এন্ডেড কথার তো কোনো জবাব হয় না। সেই জন্য আমি বলেছিলাম যে জনসভায়, বাইরে, শাহবাগে, গুলিস্তানে অনেক কথা বলা যায়, কিন্তু সংসদে বলতে গেলে সেটা স্পেসিফিক নির্ধারিতভাবে বিধি মোতাবেক বলতে হবে। যাই হোক, আমি একটা স্টেটমেন্ট দিয়েছি বললেন, আমি আজকে কোনো স্টেটমেন্ট দেইনি। এগুলো ডাটা আমাদেরকে রেডি রাখতে হয়, আমরা প্রস্তুত হয়েই আসি এবং সেরকম ডাটা প্রশ্নের উত্তরে জবাবে, সম্পূরক প্রশ্নের উত্তরে জবাবে আমরা বলেছি, কোনো বিবৃতি দেয়নি। তিনি বললেন আমি বিবৃতি দিয়েছি, বিরোধী দলীয় নেতা। তিনি এই সুযোগে গ্যাস, বিদ্যুৎ, তেল ইত্যাদির কথা বলে গেলেন। তো এখানে গ্যাস, তেল, বিদ্যুতের জন্য তারা গত সেশনও সময় চেয়েছিলেন, সম্ভবত তার আগের সেশনে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দল, সরকারি দল মিলে ওনাদের প্রস্তাবে একটা কমিটি করে দিয়েছিলেন, আলোচনা হয়েছে। এখানে 1 ঘন্টা ধরে আলোচনা হয়েছে, সমস্যা সমাধানের জন্য তারা সহযোগিতা করবেন বলেছেন। কিন্তু বাইরে মাঠের বক্তৃতা তো অন্য। মাঠে এখন যে সমস্ত কর্মসূচি তারা দিয়েছে, সেই বক্তব্যের সাথে, সেই কর্মসূচির সাথে ভিতরের আলাপের তো কোনো মিল নেই। সহযোগিতায় যদি করতে চান আসুন, আবারও 68 বিধিতে আলোচনা হতে পারত, 62 বিধিতে আলোচনা হতে পারত, সেই প্রস্তাব তো দিলেন না। কারণ ওয়াকআউট যে করতে হবে পরিকল্পিতভাবে, সেই জন্য আমি এখানে বলতে শুনলাম কারখানা বন্ধ হয়েছে। আপনারা নিয়ে আসেন তথ্যভিত্তিক, কোথায় কারখানা বন্ধ হয়েছে, কয়টা বন্ধ হয়েছে, গ্যাসের কারণে, বিদ্যুতের কারণে। হ্যাঁ, দেশে আমাদের মতো পৃথিবীর বিভিন্ন দেশে যারা গালফ থেকে তেল এবং গ্যাস নিয়ে আসে, সেই গালফের সরবরাহটা বিঘ্নিত হওয়ার কারণে পৃথিবীর বহু দেশে তেল গ্যাসের মূল্য ডবল হয়েছে। বাংলাদেশে তো তা হয়নি। আমরা একটা 17 বছরের অপরিকল্পিত গ্যাস সাপ্লাই নির্ভর এই বিদ্যুৎ জেনারেশন সিস্টেমের মধ্যে চলছি, যেটা কারেকশন করতে আমাদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমস্ত পরিকল্পনা প্রণয়ন করে ফেলেছি। কোথায় এফএসআরও হবে, কোথায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে, কোথায় তেল ভিত্তিক হবে, জরুরি ভিত্তিতে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন শুরু করা হবে। সবকিছুর উদ্দেশ্য হচ্ছে দেশে যাতে কোনো রকমের সংকট না হয়, উৎপাদন কারখানা যেন বন্ধ না হয়, কোনো রকমের কোনো উৎপাদনশীলতা যাতে ব্যাহত না হয় সেজন্য, এবং তার উপর ভিত্তি করে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, সেগুলো আমাদের সবই নজরে আছে। মাননীয় স্পিকার, কথায় কথায় ওনারা গণভোটের গণরায়ের কথা বলেন। আমিও অনেকবার এই সংসদে এই বিষয়ে বক্তব্য দিয়েছি, আমরা অনেকেই দিয়েছি। তারা একটা আদেশের কথা বলে যে শপথ তো নেওয়া হয় নাই, আদেশ মানা হয় নাই। মাননীয় স্পিকার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য 2025-এর সম্ভবত নভেম্বরের 11 বা 13 তারিখ হবে একটা আদেশ জারি করা হলো।
সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশের কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না, কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না। এই আদেশটা অনেকটা মার্শাল ল অর্ডারের মতো আদেশ জারি করা হয়েছে, যে আদেশটা জারি করার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার ছিল না। সেই আদেশের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য 4টা প্রশ্ন দিয়ে দেওয়া হলো, তার উপরে বলা হলো গণভোট হবে। গণভোটটা আমরাই চেয়েছিলাম জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য, একটা আইনি ভিত্তি তারা দাবি করেছিলেন। আমরা বললাম জনগণের কাছে যাই, তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় কি চায় না সেই প্রশ্নটা আমরা রাখি। গণভোট হতে পারে, আইনি ভিত্তি রচনা হবে, সার্বভৌম জনগণের ক্ষমতা হিসাবে আমরা সেই জুলাই জাতীয় সনদ যারাই সংসদে যাবে তারা বাস্তবায়ন করতে তারা বদ্ধপরিকর থাকবে। এটা ছিল আমাদের প্রস্তাব। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক সমঝোতাবিহীন দূরভিসন্ধিমূলক একটা প্রতারণা করা হয়েছে। সেটার নাম হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। গণভোট হলো, আমরাও বলেছি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণ হ্যাঁ ভোট দিন। আমরা তো আছি সেই জায়গায়, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আমরা বললাম আসুন আমরা সংবিধান সংশোধন কমিটি করি, বিশেষ কমিটি করি, আপনারাও আসুন, আমরা সবাই মিলে কথা বলি, আপনাদের কি কি বক্তব্য আছে সেটা আমরা এখানে নেই। কিন্তু তারা সংশোধন চায় না, সংস্কার চায়। সংস্কারের জন্য তারা আবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন কয়েকজন, সবাই নিতে পারেননি। তাদের মধ্যে অনেকেই আছে যারা শপথ নেওয়ার সুযোগ হয়নি, পরবর্তীতে যারা ইলেক্টেড হয়েছে বা নমিনেটেড হয়েছে সংরক্ষিত আসনে। তখন মাননীয় স্পিকার প্রশ্ন জাগে, কিছু লোক সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, যেটা আমরা এখনো বলি তখনও বলেছি, যার কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নাই। এই সংবিধান মেনেই তো সবাই নির্বাচনে গিয়েছে, এই সংবিধান অনুসারেই তো আমরা সবাই এখানে শপথ নিয়েছি, এবং এই সংবিধান অনুসারেই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদ অধিবেশন আহ্বান করেছে, প্রথম অধিবেশন, এবং এই সংসদে এসেই তিনি ভাষণ দিয়েছেন, সবাই তার উপর আলোচনা করেছেন। এই সংবিধান মেনেই কিছুদিন আগে মহামান্য রাষ্ট্রপতির যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এখানে সবাই মিলে ভোট দিয়েছে, মহা উৎসবে দিয়েছে, এবং তার শপথ গ্রহণ হয়েছে। এই সব কিছুতেই সংবিধান ঠিক আছে। মাননীয় স্পিকার, খালি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে অবৈধভাবে শপথ নিয়েছে, এখানে এসেই তাদের মহাগণ্ডগোল, বাকি সবই ঠিক আছে। যাই হোক, গণভোটের কথা বলে এটা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য তারা যে আহ্বান জানাচ্ছে, আমরা বলেছিলাম যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে সংবিধান সংশোধনীতে, সেই কমিটিতে আসুন। আজকে আবার এটা নিয়েও প্রশ্ন তুললেন তিনি, মাননীয় বিরোধী দলীয় নেতা। তিনি বললেন এখানে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি হয়েছে কিনা, বিশেষ শব্দটা লেখা হয়েছে কিনা পরীক্ষা করা দরকার। মাননীয় স্পিকার, আমি কিছু বললে তো বলবে যে উনি শিক্ষকতা করতেন, আজকেও বলেছেন। এখন কেউ যদি নিজেকে ছাত্র মনে করে, আমি কি করতে পারি? যাই হোক, সংবিধান সংশোধন বিশেষ কমিটি সংসদের, এটা যেমন বিশেষ কমিটি, আজকে যেটা সংশোধিত করেছেন আর একটা বিশেষ কমিটি, ওইটাও বিশেষ কমিটি। এই বিশেষ কমিটি গঠনের বিধি তো আছে 266-এ, এবং প্রত্যেকটা বিশেষ কমিটির টার্মস অফ রেফারেন্স ওখানে উল্লেখ থাকতে হবে যে জন্য এই বিশেষ কমিটি করা হলো। সেইখানে টার্মস অফ কন্ডিশন লেখা আছে জাতীয় সংসদের 266 অনুসারে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি, তার টার্মস অফ রেফারেন্স হচ্ছে সংবিধান সংশোধনের জন্য রিপোর্ট প্রণয়ন কর। এখন এগুলো বললে বলবে যে আমি মাস্টারি করছি। মাননীয় স্পিকার, আমরা আহ্বান জানাবো মাননীয় বিরোধী দলের নেতা এবং সকল বিরোধী দলের সদস্যদের, এই সংসদকে আমরা জীবন্ত রাখি, ভাইব্রেন্ট করি, সমস্ত আলাপ আলোচনা এখানেই করি, এবং সামান্য বাহানায় যেন আমরা কথায় কথায় ওয়াক আউট না করি। এতে লাভ কার হবে জানি না, কিন্তু ক্ষতি হবে ডেমোক্রেসির। তবে এটা নিশ্চিত বলতে পারি, এই সংসদকে যদি আমরা কার্যকর করতে না পারি তাহলে গণতন্ত্রে বারবার হোঁচট খাবে, এবং তারা যদি সেটা চায় তাহলে ইতিহাস তাদেরকে দায়ী করবে। আমরা এখানে বিরোধী দল, সরকারি দল সবাই মিলে সমস্ত ইস্যুতে আলাপ আলোচনা করে এখানে আইন প্রণয়ন করে তারপর আমরা বাংলাদেশটাকে সুষ্ঠুভাবে ডেমোক্রেটিক দ্বারাই চালাতে চাই। এটাই ছিল জুলাইয়ের অভ্যুত্থানের আমাদের প্রত্যাশা, আমাদের শহীদের প্রত্যাশা। মাননীয় স্পিকার,
আমি আর বিশেষ কিছু বলবো না। আজকে আইন প্রণয়ন পদ্ধতির মধ্যে উত্থাপন আছে বিলগুলো, সময় অনেক হয়ে গিয়েছে। আমার মনে হয় আমরা আইন প্রণয়ন কার্যাবলীর জন্য এগিয়ে যাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এর আগে শেষ করার আগে বিরোধী দলের সদস্যদের এবং মানে বিরোধী দলে না থাকে, যদিও তারা এখানে নেই, আহ্বান জানাবো, আসুন বাংলাদেশের জনগণের সামনে আমরা এমন একটা পার্লামেন্ট উপস্থাপন করি যে পার্লামেন্টের সরকারি দল বিরোধী দল এখানেই বাহাস করবে, এখানেই আমরা তর্ক বিতর্ক করব, এখানেই আমরা সমাধান করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর অধিকতর সংশোধন কল্পে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর অধিকতর সংশোধন কল্পে আনিত ট্রান্সফার অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় ধন্যবাদ। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর অধিকতর সংশোধন কল্পে আনিত ট্রান্সফার অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য উহা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করার জন্য আপনার কাছে উপস্থাপন করলাম। কত কার্য দিবস এটা একটু উল্লেখ করতে লাগে? মাননীয় স্পিকার, 2 কার্য দিবসের মধ্যেই আনার জন্য অনুরোধ করছি। 2 দিন বন্ধ আছে, তারপরে জি, ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাপূর্বক 2 কার্যদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 রহিতপূর্বক নতুন আইন প্রণয়নকল্পে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 রহিতপূর্বক নতুন আইন প্রণয়নকল্পে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো।
এখন আমি মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের জন্য প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 রহিতপূর্বক নতুন আইন প্রণয়নকল্পে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য উহা 2 দিনের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক বলে দাবি করছি। 2 দিন বলতে আপনি মাত্র 2 কার্য দিবস। 2 কার্য দিবস। ধন্যবাদ। জেনারেল ক্লজেস অ্যাক্ট এখানে অ্যাপ্লাই করলে হবে মাননীয় স্পিকার। সবাই তো আর ওই সম্পর্কে অবহিত না। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 পরীক্ষাপূর্বক 2 কার্য দিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিতকরণ, ভুক্তভোগী ও তাহাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদান এবং মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে আনিত একটি বিল, গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিতকরণ, ভুক্তভোগী ও তাহাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদান এবং মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে আনিত একটি বিল, গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 মহান সংসদ উত্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। 2 কার্য দিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 পরীক্ষাপূর্বক 2 কার্য দিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 30 আগস্ট 2026 তারিখ
15ই ভাদ্র 1433 রোজ রবিবার বিকাল 3:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।